নমস্কার, নমস্কার, নমস্কার। আমি আজকে আপনাদের সামনে পঞ্চতন্ত্র গল্প নিয়ে এসেছি আপনাদের শোনাবো বলে। আমরা অনেকেই আছি গল্প পড়তে ভীষণ ভালোবাসি। কিন্তু আজকাল সময়ের অভাবে গল্প পড়াটা হয়ে ওঠে না। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে গল্প শোনাটা হয়ে ওঠে। ঠিক এই কারণেই আমি গল্পর আসর বা গল্পর দরবারে আপনাদের কাছে নিত্য নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের সেটাই আমার চেষ্টা। আমি আজকে পঞ্চতন্ত্র গল্প নিয়ে এসেছি এই কারণেই। পঞ্চতন্ত্র গল্পটা ছোটদের বললেও ছোট বড় নির্বিশেষে সবারই কাজে লাগে। পঞ্চতন্ত্রের গল্প দিয়ে আমরা অনেকটাই সমস্যার সমাধান করে উঠতে পারি। ঠিক এই কারণেই সমস্ত গল্পর মধ্যে পঞ্চতন্ত্র গল্প আমি প্রথমেই বেছে নিয়েছি। পঞ্চতন্ত্র গল্পটি প্রাচীন ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসাবে পরিচিত বা আমরা বলতে পারি। পঞ্চতন্ত্র রচয়িতা বিষ্ণু শর্মা পণ্ডিত, তার রচিত পঞ্চতন্ত্র খ্যাতি জগৎ জোড়া। প্রায় 50টিরও বেশি ভাষায় পঞ্চতন্ত্র অনুবাদ প্রকাশিত হয়েছে। জনসমাজে এই গ্রন্থের প্রভাবও অতি ব্যাপক। পাশ্চাত্য পণ্ডিতের মতে বাইবেলের পরেই পঞ্চতন্ত্রের স্থান। পঞ্চতন্ত্রের এই ব্যাপক জনপ্রিয়তা থেকেই তার উপযোগিতার প্রমাণ মেলে। বস্তুত পঞ্চতন্ত্র গল্পগুলির মূল সত্য জগৎ ও জীবন থেকেই নেওয়া। বাস্তবতার প্রয়োজনেই দেশে দেশে সসমাদরে গৃহীত হয়ে চলেছে। পঞ্চতন্ত্র কালজয়ী জগৎজয়ী এক অসাধারণ গ্রন্থ। লুপ্ত পঞ্চতন্ত্রের ভিত্তিতে রচিত পরবর্তীকালের বিভিন্ন গ্রন্থের অনুবাদ সেই সুদূর অতীতেই পার্শ্ববর্তী নানা দেশে প্রচারিত হয়ে পড়ে। উদাহরণ হিসেবে নাম করা চলে পল্লবী অনুবাদ, সিরীয় ও আরবি অনুবাদ। এই অনুবাদ পরম্পরা কালক্রমে ছড়িয়ে পড়েছে পৃথিবীর দেশে দেশে। পঞ্চতন্ত্রের শুরুতেই পাওয়া যায় বিষ্ণু শর্মা নামে জনৈক ভূয়দর্শী পণ্ডিত লেখক। তার সারা জীবনের পাণ্ডিত্য ও প্রজ্ঞা নিয়ে রাজপুত্রদের অল্প সময়ে নানা শাস্ত্রে পারদর্শী করে তুলবার প্রয়োজনে পঞ্চতন্ত্র গল্পগুলি রচনা করেছেন। অধিকাংশ ক্ষেত্রে গল্পের পাত্র পাত্রী রাখা হয়েছে পশু ও পাখিদের, কিন্তু তাদের চালচলন চরিত্র ব্যবহারে বিচিত্র মানুষের চিরকালের স্বভাব ধর্ম প্রকাশ পেয়েছে। বস্তুত পশু পাখির আড়ালে লেখক মানুষ, তার সমাজ তথা জগতের একটি পূর্ণাঙ্গ পরিচয় অসাধারণ রচনা কুশলতার সহজ ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন। গল্পের বুননে সকৌতুক ভঙ্গি, অথচ তার সার সত্য চিরকালীন। জগৎ জীবনের এক অসাধারণ দর্পণ যেন। আসলে এই অসত্যিপর বৃদ্ধ পণ্ডিত বিষ্ণু শর্মা কোনো অসাধারণ লেখকের কল্পনাপ্রসূত নাম অথবা সত্যিকার চরিত্র তা নিশ্চয় করে বলার উপায় নেই। তিনি যেই হোক না কেন, সংসারের কণ্টকময় পথে নিরাপদে চলার উপযোগী বিচিত্র অভিজ্ঞতার দুর্লভ জ্ঞান সঞ্চয় তিনি প্রতিটি মানুষের জন্য রেখে গেছেন, যা আমাদের চিরকালের পাথেয় স্বরূপ হয়ে আছে। তাই সমগ্র মানবজাতি তার কাছে ঋণী। তবে একথাও সত্যি, পঞ্চতন্ত্রের গল্পগুলি কোনো একজন লেখকের রচিত নয়। অনেক গল্পের বীজ পাওয়া যায় প্রাচীন জাতক কাহিনীর মধ্যে। পণ্ডিতদের অনুমান কিছু গল্প প্রচলিত প্রাচীন লোককথা থেকেও সংগৃহীত হয়েছে। গল্পের কাঠামো যেখান থেকেই আহরণ করা হোক না কেন, কোনো অসাধারণ প্রতিভাধর লেখকের হাতেই যে সেগুলো সঞ্জীবিত হয়েছে ও চিরায়ত রূপ লাভ করেছে তাতে কোনো সন্দেহ নেই। বর্তমান গ্রন্থে মূল পঞ্চতন্ত্র গল্পগুলির স্বাদ গন্ধ বজায় রেখে অবিকৃতভাবে পরিবেশনার চেষ্টা করব। শিশু কিশোরদের পক্ষে দুষ্পাচ্য ও গুরুপাক বিবেচনার গুটি কতক ভিন্ন রসের গল্প বর্জন করা সমীচীন মনে করেছি।
এতে গ্রন্থের অন্তর্নিহিত সুরের কোনোভাবে অঙ্গহানি ঘটেছে মনে করার দরকার নেই। গেল গেল ভাবও করবেন না দয়া করে, বরং এই ব্যবচ্ছেদ পাঠকদের পক্ষে হিতকর ও পুষ্টিদায়ক বলেই মনে করছি। তো চলুন আমরা শুরু করি কিভাবে গল্প শুরু হয়েছে বা পঞ্চতন্ত্র গল্পর শুরুটা আমরা করবার চেষ্টা করি। পঞ্চতন্ত্রের হিতবচন বিষ্ণু শর্মা লিখলেন পঞ্চতন্ত্র। অনেক দিন আগের কথা, দক্ষিণ দেশে মহিলারোপ্য নামে এক নগর ছিল। সেখানে বাস করতেন এক প্রজাবৎসল রাজা, তার নাম অমর শক্তি। এ রাজার ঐশ্বর্যের অভাব ছিল না, জ্ঞান বুদ্ধি ও বীরত্বেও তিনি ছিলেন তখনকার রাজাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ। তার ধ্যান ধানের খ্যাতি লোকের মুখে মুখে ফিরত। কখনো কোনো প্রার্থী রাজার কাছ থেকে বিমুখ হয়ে ফিরত না। এমন রাজার রাজত্বে প্রজারা যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে তাতে আর সন্দেহ কি। কিন্তু রাজা অমর শক্তির মনে ছিল না শান্তি। চিন্তায় চিন্তায় দিন কাটত তার। অমর শক্তির ছিল 3 ছেলে, বসু শক্তি, উগ্র শক্তি আর অনেক শক্তি। 3 জনেই ছিল গবেটের শিরোমণি, আবার যেমনি চঞ্চল তেমনি অশান্ত। লেখাপড়ার নামও তারা কেউ মুখে আনত না। দিন রাত মেতে থাকতো খেলাধুলার দুষ্টামি নিয়ে। একদিন তাদেরও যে রাজা হতে হবে, রাজ্য রক্ষা প্রজা পালনের দায়িত্ব নিতে হবে, তার জন্য যে নানা বিদ্যা শিক্ষা করা দরকার, এসব কথা ভুলেও তারা মনে আনত না। এই মূর্খ অবদার্থ ছেলেদের নিয়েই ছিল রাজার যত চিন্তা। ভাবনায় চিন্তায় দিন কাটে রাজার। শেষে একদিন তিনি মন্ত্রীদের ডেকে বললেন, দেখুন, রাজকুমারদের বয়স বাড়ছে, কিন্তু লেখাপড়ায় কারোর রুচি নেই। এমন তো চলতে পারে না। এরা যাতে নানা শাস্ত্রে জ্ঞান লাভ করতে পারে, আপনারা তার একটা ব্যবস্থা করুন। 500 পণ্ডিত আমার মাসোহারা ভোগ করছেন, তাদের মধ্যে কেউ অন্তত রাজকুমারদের শিক্ষার দায়িত্ব নিলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। রাজার কথা শুনে মন্ত্রীদের একজন বললেন, মহারাজ, কেবল ব্যাকরণের শিক্ষাই নিতে লাগে 12টি বছর। ব্যাকরণের শিক্ষাই নিতে লাগে 12টি বছর। তারপরে আছে রাজ্য চালাবার আইন কানুন, আচার ব্যবহার, দেশের সমৃদ্ধি বাড়াবার রীতিনীতি, আরও কত শাস্ত্র। সমস্ত বিদ্যা আয়ত্ত করতে হলেও অনেক বছরের দরকার। অন্য এক মন্ত্রী বললেন, রাজকুমারদের সমস্ত বিদ্যাই আয়ত্ত করতে হবে, কিন্তু অল্প সময়ের মধ্যে। সর্ববিদ্যায় পারদর্শী কোনো পণ্ডিত ব্যক্তি ছাড়া এই কাজ সম্ভব নয়। মহারাজ, এই রাজ্যে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ আছেন। হেন শাস্ত্র নেই যা তিনি জানেন না। ছাত্রমহলে তার খুবই নামডাক। আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই অল্প দিনের মধ্যে কুমারদের শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবেন। মন্ত্রীর কথা শুনে রাজা পণ্ডিত বিষ্ণু শর্মাকে ডাকিয়ে এনে সবিনয়ে বললেন, পণ্ডিত মশাই, আমার মূর্খ ছেলেরা যাতে অল্প সময়ের মধ্যে সব বিদ্যায় জ্ঞান লাভ করতে পারে, দয়া করে সেই ব্যবস্থা করুন। আমি আপনাকে 100টি গ্রাম দক্ষিণা দেব। বিষ্ণু শর্মা তখন রাজাকে বললেন, মহারাজ, আমি বিদ্যা দান করি। 80 বছর বয়স হলো, কখনো বিদ্যা বিক্রি করিনি। ধন সম্পত্তির লোভ আমার নেই, তবে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য কুমারদের শিক্ষার ভার আমি নেব। আজ থেকে মাত্র 6 মাসের মধ্যে আমি সমস্ত বিদ্যায় তাদের অসাধারণ করে তুলব। রাজা অমর শক্তি যাতে কুমারদের শিক্ষার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেন, তার জন্য বিষ্ণু শর্মা আরও বললেন, মহারাজ, আজকের দিনটা লিখে রাখুন। যদি 6 মাসের মধ্যে কথা মতো কাজ করতে না পারি, তবে আমার বিষ্ণু শর্মার নাম কেটে দেব।
ব্রাহ্মণের এই অসম্ভব প্রতিজ্ঞার কথা শুনে রাজা ও মন্ত্রীরা যেমন খুশি হলেন তেমনি অবাকও হলেন। কুমারদের তার হাতে তুলে দিয়ে রাজা নিশ্চিন্ত হলেন। বিষ্ণু শর্মা 3 রাজকুমারকে সঙ্গে করে বাড়ি ফিরে এলেন আর তাদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থাও করলেন। দীর্ঘ 80 বছরের যত বিদ্যা তিনি রপ্ত করেছিলেন সব উজাড় করে দিয়ে সহজ সরল ভাষায় 5টি বড় গল্প লিখলেন। তার সঙ্গে জুড়লেন আরও কিছু মাঝারি ও ছোট গল্প। প্রতিটি গল্পের ভাজে ভাজে গেঁথে দিলেন সমস্ত বিদ্যার সার কথা। এইভাবে 5 ভাগে ভেঙে যে পুঁথি তিনি লিখলেন তার নাম দিলেন পঞ্চতন্ত্র, আর প্রতিটি ভাগ ও তন্ত্রের নাম দিলেন এইভাবে: মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রণাশ ও অপরীক্ষিত কারক। পুঁথি রচনা শেষ হলে বিষ্ণু শর্মা অতি যত্নের সঙ্গে তা পড়ে শোনাতে ও বোঝাতে লাগলেন 3 রাজকুমারকে। একদিন খেলাধুলা ছাড়া যারা আর কিছু জানতো না, পড়াশোনার নামে যাদের গায়ে জ্বর দেখা দিত, তারাই দেখতে দেখতে পুঁথির গল্পে একেবারে মজে গেল। দিনে দিনে তারা খেলা ভুলে, দুষ্টামি ভুলে, আহার নিদ্রা ভুলে গেল। এমনি করে পড়ে শুনে 6 মাসের মধ্যে যেমনটি বলেছিলেন বিষ্ণু শর্মা, 3 রাজকুমার তেমনই হয়ে উঠল। সব শাস্ত্র তাদের আয়ত্ত হলো। তারপর তারা যখন বাড়িতে ফিরে এলো, তাদের শান্ত নম্র স্বভাব, বুদ্ধির আলোয় উজ্জ্বল মুখ দেখে রাজা অমর শক্তির মন তৃপ্তিতে শান্তিতে ভরে উঠল। মহানন্দে তিনি পুত্রদের বুকে জড়িয়ে ধরলেন আর ধন্য ধন্য করলেন পণ্ডিত বিষ্ণু শর্মাকে। তারপর থেকেই বিষ্ণু শর্মা রচিত সব বিদ্যার সার পঞ্চতন্ত্র এই পৃথিবীতে প্রচারিত হলো। তো আমরা একটু মিত্রভেদে যাই। মিত্রভেদ হলো বন্ধুত্ব ভাঙা। বন্ধুতে বিভেদ তৈরি করে দেবার যে কৌশল, তাও একটি নীতি বা বিদ্যা। এই নীতির নাম হলো রাজনীতি, অর্থাৎ লোক ব্যবহার। মিত্রভেদের প্রথম গল্পে বলা হয়েছে এক লোভী ধূর্ত শিয়ালের কারসাজির কথা। নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য সে কৌশলে প্রথমে সঞ্জীবক নামে এক ষাঁড়ের সঙ্গে পিঙ্গলক নামে পশুরাজ সিংহের বন্ধুত্ব বা মিত্রতা করিয়ে দেয়। পরে সেই মিত্রতা ভেঙেও দেয় এবং পিঙ্গলককে দিয়ে সঞ্জীবককে প্রাণে মারে। আমরা এই মিত্রভেদ গল্পটি শুরু করবার আগে পঞ্চতন্ত্রের যে হিতবচন সেটা একটু পড়ব। পঞ্চতন্ত্র হলো জ্ঞানের খনি, তা ছড়িয়ে আছে তার সহজ সরল গল্পগুলির মধ্যে। আর রয়েছে জ্ঞান ঘর্ম, অজস্র নীতিবাক্য, যা দিন কুটিরবাসী থেকে ভিক্ষু প্রতাপশালী রাজাধিরাজ পর্যন্ত প্রতিটি মানুষের জীবনে নিত্য দিনের পাথেয় স্বরূপ। এমনি কিছু হিতবাচন আমরা প্রতিটি তন্ত্রের সঙ্গে গ্রথিত করেছি। হিতবাচনের প্রথমটি হলো, শক্তিমান হয়েও বুদ্ধিমান ব্যক্তি দুর্বলের সঙ্গে শত্রুতা করে না। মাটিতে নুয়ে পড়া ঘাসকে ঝড় উপড়ায় না। যারা প্রকৃত শক্তিমান ও উদার স্বভাবের, তারা শুধু বড়দের উপরই জোর ফলায়। ভেরেন্ডা, আকন্দ, নলখাগড়া গাদা গাদা জড়ো করলেও তা দিয়ে কাজ হয় না, তেমনি অনেক বোকা লোক দিয়েও একজন বুদ্ধিমান লোকের কাজ হয় না। কর্তব্য কর্ম প্রাণপণ করতে হয়। ছলে বলে কৌশলে যেভাবেই হোক, তেমনি অনুচিত কর্ম থেকেও প্রাণপণ দূরে থাকতে হয়। উপকারীর প্রতি ভালো ব্যবহার সকলেই করে, এতে আর বাহাদুরির কি? অপকারীর প্রতি যে সুজন সত্যিকারের বাহাদুরি তারই। প্রাণীর প্রাণ রক্ষা করা, দুষ্টের দমন, সজ্জনকে মান দেওয়া, গুরুজনের সেবা আর ঈশ্বরে বিশ্বাস রাখা, এই হলো কর্তব্য কর্ম। নিজের এবং শত্রুর শক্তি না জেনেই যে তাড়াহুড়ো করে শত্রুর সামনে ধেয়ে যায়, সে আগুনে পতঙ্গর মতোই মরে।
শত্রু বলবান হলে দুর্বলের লুকিয়ে আত্মরক্ষা করাই ভালো। প্রবলেরও উচিত শরৎকালের চাঁদের মতো স্নিগ্ধভাবে, অর্থাৎ রয়ে শুয়ে তীর তাকান। নির্বিষ সাপকেও বড় করে ফনা ধরতে হয়। বিষ থাক না থাক, ফনার ঘটাই ভয় পাইয়ে দেয়। শত্রু যখন বন্ধু সেজে আসে, তারা কখনোই হিতকর পরামর্শ দেয় না। বুদ্ধির প্রথম লক্ষণ হলো কাজ শুরু করলে তা শেষ করা। প্রশ্ন করার যোগ্য হিতৈষী গুরুজনের পরামর্শ নিয়ে যে কাজ করে তার কোনো কাজই বিঘ্ন হয় না। যার মান নেই, কেবল সেই মানির অপমান দেখলে খুশি হয়। যেমন অন্য লোকের মাথা কাটা পড়েছে দেখে খন্দকাটা নাচে। তো আজকের হিতবচন পর্যন্তই আমি থামলাম। কালকে থেকে শুরু করব মিত্রভেদের প্রথম গল্প। বন্ধুরা পাশে থাকবে তো? দয়া করে লাইক করো, কমেন্ট। আমি এখানেই শেষ করছি। এর পরের দিন নতুন ব্লগে আমরা মিত্রভেদের প্রথম গল্প